নমস্কার। খবরদার কথা নয়, আমরা সান্ধ্যকালীন সময়ে আপনাদের সামনে প্রায়ই আসছি। আজকে যে বিষয়টা নিয়ে আসবো আপনারা খুব অবাক হবেন হয়তো। এই রাজ্যের ছাত্র আন্দোলন, এই রাজ্যের ছাত্রদের অধিকার রক্ষা করার জন্য লড়াই সে সুদূর 5-এর দশক 6-এর দশক থেকে হয়েছিল। কেউ হয়তো মনেও রাখেনি, কেউ হয়তো জানেন, মাঝে মাঝে পত্রপত্রিকায় উঠলে পরে হয়তো দেখেন, কিন্তু তার একটা বিশাল ইতিহাস আছে। ছোট্ট রাজ্য হতে পারে, পাহাড়ি রাজ্য হতে পারে, কিন্তু এই রাজ্যের বিভিন্ন গৌরবময় অধ্যায় রয়েছে। তার ভেতরে জনশিক্ষা আন্দোলনও একটা অধ্যায়, এবং এই রাজ্যের শিক্ষা সংস্কৃতির একটা অতীত আছে। কেউ মানুন বা না মানুন, এই মুহূর্তে যে শিক্ষার পদ্ধতি বা যে শিক্ষার অবস্থা, সেটা কিন্তু অতীত না। অনেকে মনে করেন বর্তমানটা অতীতকে ধরে হয়তো আসে, অতীতটা কিন্তু এটা না। এটাই হয়তো অবাক হওয়ার বিষয়, কেন এমন হচ্ছে এই মুহূর্তে। সে যাই হোক, আমরা যে বিষয়টাকে তুলে ধরতে চাই, আমরা এমন একজন ব্যক্তিত্বকে এই মুহূর্তে পেয়ে গিয়েছি। তিনি এই রাজ্যেরই ছেলে, এই রাজ্যেই বড় হয়ে ওঠা, শিশুকাল থেকে। এক পরিবার একটা আন্দোলনমুখী পরিবার ছিলেন, প্রত্যেকেরই পরিচিত। এই পরিবার শিল্প ও সংস্কৃতির দিক থেকে শিল্পী যেমন দিয়েছে এই এই রাজ্যকে, ক্রীড়াবিদ দিয়েছে, এবং ছাত্র আন্দোলনের ঠিক গড় তৈরি করার ক্ষেত্রে যে ভিত্তি, সেটা তৈরি করার ক্ষেত্রেও তাদের একটা ভূমিকা ছিল। এই হেন মানুষদের আমরা খুঁজছি, আজকে পেয়েছি। এমন একজন মানুষ আমার ডান দিকে বসেছেন, শ্রী রানা সেনগুপ্ত। ওনার পরিচয় উনি নিজেই দেবেন, আমরা শুধু ওনার কাছ থেকে শুনবো। জানা যাচ্ছে 6-এর দশক থেকে এই রাজ্যের ছাত্র আন্দোলনের, যদি একটুখানি আপনি বলেন যে কিভাবে আপনারা হঠাৎ করে উদ্বুদ্ধ হলেন, কি দেখে উদ্বুদ্ধ হলেন, এই যে ছাত্রদের অধিকার রক্ষা করার যে লড়াইটা, সেটা কিভাবে নিলেন? তার পেছনে হয়তো অনেকেই আছেন, তাদের কথা সহ যদি একটু বলেন। নিশ্চয়ই। আমার একটা তো আপনি ঠিকই বলেছেন, আমার একটা পারিবারিক পরিচয় ছিল। আমার বাবা দেবপ্রসাদ সেনগুপ্ত এবং মা শাহানা সেনগুপ্ত, তাদের একটা অতি উজ্জ্বল রাজনৈতিক পরিচয়, এবং তারপর তারা দুজনেই দক্ষ সরকারি দায়িত্ব নিভিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, সেটা তাদের পরিচয়। কিন্তু সেই পরিচয়ে নিশ্চয়ই আমি কিছুটা হলেও উদ্বুদ্ধ হয়েছি আমার ছোটবেলায়, কিন্তু কলেজে পা দেওয়ার পরে আমার মধ্যে যেন তার একটা আরো ব্যাপ্তি পেল, যে না, আমি তো এমন একটা জায়গায় এসেছি যেখানে স্কুলের সেই ইয়েটা নেই, যে আমি একটা জায়গায় বদ্ধ হয়ে আছি। এটা অ্যাবসলিউটলি একটা সমুদ্রের মধ্যে এসে পড়লাম। এবং তখন আমার সঙ্গে যাদের আলাপ হলো, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হচ্ছে অমল ভট্টাচার্য। যদিও তিনি তখন কলেজ ছেড়েছেন, কিন্তু ছাত্র আন্দোলনকে পেছন থেকে উনি খুব সুন্দরভাবে রক্ষা করে যাচ্ছিলেন এবং উদ্বুদ্ধ করার একটা দায়িত্ব নিয়েছিলেন। অপরদিকে আমার বাবার বিশেষ বন্ধু শ্রদ্ধেয় বীরেন দত্ত মহাশয় তখন ত্রিপুরাজ্যে একটা নামী এবং অত্যন্ত শ্রদ্ধার মানুষ ছিলেন। তার স্ত্রী সরোজী দেবী, উনিও ভীষণই সুযোগ্য পত্নী এবং রাজনৈতিক কর্মপন্থায় ওনাকে, বীরেন্দাকে ভীষণভাবে সাহায্য করে গেছেন। কাজেই এদের আশ্রয়ে আমরা একটা যেন অভিভাবক পেয়েছি। তেমনভাবে আবার ছাত্র আন্দোলনের একটা যে দরকার, এবং সেখানে আমরা কিছু করার মতন একটা রাস্তা খুঁজে পেয়েছি। আমাদের মনে একটা কিছু ছিল নিশ্চয়ই, যে কিভাবে আমরা একটা কিছু করি, কারণ ছাত্রদের সেরকম কোনো সংগঠন নেই, বা আমরা যে ধরনের নিরপেক্ষ আন্দোলন করতে চাই, যেখানে আজকে
ছাত্র সমাজকে কিছুটা হলেও উদ্বুদ্ধ করা যায়, সংগঠিত করা যায়। তো সেইখানে এই দুজনের প্রভাব আমি সবচেয়ে আগে মনে করি, অমল ভট্টাচার্য এবং বীরেন দত্ত মহাশয়। হুম, এবং আস্তে আস্তে বীরেনবাবুর কন্যা অরুণা এবং আরো কয়েকজনকে সঙ্গে পেয়ে আমরা যেন একটা সাহস পেলাম। হুম, তার মধ্যে সবচেয়ে আগে মনে পড়ে যেমন সুভাষ রায়, হুম, তারপর হরিপদ রায়, হুম, শঙ্কর চৌধুরী, হুম। শাশ্বতী ও দেবব্রত ঘোষ। শঙ্কর চৌধুরীর মধ্যে আঁকতো যে খুব হুম, ভালো। হুম, হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ। তো এরকম আরো অনেকে আছে, আমি সবার কথা এখন নাম সেই হিসাবে বলতে পারবো না, কিন্তু সবচেয়ে বেশি সক্রিয় আমার সঙ্গে ছিল বিপুল মজুমদার, চিররঞ্জন ঘোষ, সুভাষ রায়। আর এরা সবসময় আমাদের পাশে পাশে থেকেছে, যাদের নাম একটু আগে বললাম। হুম, এদের সঙ্গে আরো অনেককে আমরা পেয়েছি, হারিয়েছি, কিন্তু আবার পেয়েছি। কিন্তু এদের কাছ থেকেও আমরা এমন একটা ভরসা পেয়েছি যে তোমরা যদি কিছু করো আমরা তোমাদের সঙ্গে আছি। এইভাবে আমরা একটু একটু করে কলেজে আমরা একটা অধিকার পেলাম। কলেজ ইউনিয়নের নির্বাচনে আমরা খুব ভালো সাফল্য পেলাম। সুভাষকে আমরা জেনারেল এটা সেক্রেটারি কত সাল হবে এটা? এটা মোটামুটি 65, আচ্ছা, আচ্ছা, 66 আচ্ছা। এরকম সময়। হুম। কারণ আমরা জাস্ট কলেজে ঢোকার পরবর্তী সালেই আমরা হুম। এই সাফল্যটা পেয়েছি। হুম। আমরা যে খুব বড় সংগঠন করতে পেরেছি কলেজে তা নয়, কেউ আচ্ছা। সেরকম করতো না, হ্যাঁ, কিন্তু আমাদের সবাই একটা আলাদা চোখে দেখতো, ভালোবাসতো। আপনি যে কলেজে যাওয়ার পরে আপনারা তো একটা সংগঠন নিয়ে ছাত্রছাত্রীদের কাছে যাবেন, আপনারা কি দেখে উদ্বুদ্ধ হলেন যে এই দাবিটা করা দরকার বা এটা প্রয়োজন ছাত্রছাত্রী? কিছুটা কলেজের সাধারণ সমস্যাগুলোকেই আমরা বেশি প্রাধান্য দিয়েছি। আচ্ছা, মানে কলেজে যেমন যেটা হয় প্রথমে আমাদের আড্ডার জায়গাটা, যেটা আমরা বলি যেমন ক্যান্টিন বা কোথাও বসে কিছু করার, খেলাধুলার ব্যাপারটা। আমি নিজে খুব খেলাধুলায় বিশেষ করে উৎসাহী ছিলাম, কাজেই সেখানে ভালো প্রশিক্ষক পাই কিনা। আমার সৌভাগ্য হয়েছিল আপনাদের। যারা আমাদের সঙ্গে আরো ছেলে মেয়েরা খেলাধুলা করেছে তাদের মধ্যে থেকে আমরা কিছুটা সাড়া পেয়েছি। সাংস্কৃতিক ব্যাপারটা আমি সঠিকভাবে অতটা বলতে পারবো না, কিন্তু আমরা আস্তে আস্তে না রাজনীতির ব্যাপারটা আমরা এর মধ্যে ভালোবাসতে শিখে গেছি। কারণ এত সব ভালো মানুষকে তখন পেয়েছি ওই সময়, যে ওটা তার মধ্যে কিছু কিছু সাংস্কৃতিক মনা লোকদের তো পেয়েছি নিশ্চয়ই, তারা সেই দিকটা ভালো করে দেখেছেন। কিন্তু আমরা তখন ভাবছিলাম কত ছেলে মেয়েদের এই ছাত্র সংগঠনটা, এই স্টুডেন্ট ফেডারেশন কেন করা উচিত, ছাত্রদের যে প্রয়োজনের ব্যাপারটা, তাদের যে অধিকার, তাদের যে পড়াশোনার সুবিধে অসুবিধাগুলোকে তুলে ধরা, এর জন্য যে একটা সংগঠিত দরকার, ব্যবস্থা থাকা দরকার। আমরা মনে হয় কিছুটা হলেও কিছু লোকের কাছে, কিছু ছাত্রছাত্রীদের কাছে পৌঁছতে পেরেছি। তখনকার আপনাদের লড়াইটা কাদের সঙ্গে ছিল? তখনকার পরিপ্রেক্ষিতে সংগঠন করাটাই আমাদের কাছে সবচেয়ে বড় জরুরি ব্যাপার ছিল, এবং সেটা করতে পারাটাই মনে হয়েছিল যে আমরা যদি 10টা ছেলে মেয়েকেও বোঝাতে পারি যে সংগঠনের ছাতার তলায় আসো, বা আসুক আমাদের সঙ্গে থাকো, থেকে দেখো কেন আমরা একসঙ্গে বসতে চাই, কোন বিষয়টা নিয়ে কথা বলা উচিত সেটা আমরা সবাই মিলে ঠিক করি, এই ধরনের ব্যাপারটা। আর তার মধ্যে আমরা সত্যি কথা বলতে আমরা কিন্তু আস্তে আস্তে কমিউনিস্ট পার্টির সঙ্গে একটা আমাদের যে এই যে আন্দোলনকে কেউ পেছন থেকে সাহায্য করবে বা আমাদের পাশে দাঁড়াবে, এই ইঙ্গিতটা আমরা সবসময় পেয়েছি। যেমন বীরেন্দা ছাড়াও নৃপেন বাবু অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ তখনকার দিনে, দশরথ দা, বিদ্যাদেব বর্মা, সমর চৌধুরী, এরকম প্রচুর লোক, মানে যাদের ভালোবাসা আমরা এমন ভাবে পেয়েছি যে বলার নয়। তো এটা তো একটা বিশাল প্রাপ্তি, এবং তার থেকে আমরা তাদের কাছে আশ্রয়ও পেয়েছি। যদি কোনো ছেলে মেয়েকে রাজনীতি করতে গেলে কেউ বাড়ির লোকরা করেছে, তার আমরা তাদেরকে আমাদের কাছে পাশে রাখতে পেরেছি যে তুমি ভয় পেও না, তোমার পড়াশোনার থেকে আরম্ভ করে সমস্ত কিছুর দায়িত্ব আমরা নিতে পারবো, মানে আমাদের সংগঠন দেখবে। খুব বড় করে না ভাবতে পারলেও আমরা যদি 5টা লোককেই ভরসা দিয়েছি, সেই ভরসাটা অন্যের কাছে
নিশ্চয়ই পরবর্তী সময়ে পৌঁছেছে, যার জন্য ধীরে 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 ছাত্র আন্দোলন বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। সবচেয়ে আগে রানীর বাজার অঞ্চলে একটা আচ্ছা। বড়, যেখানে আমরা বড় সংগঠন করতে পেরেছি। শহরের প্রান্তে অনিল সরকার, হ্যাঁ, অনিল বাবু অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, শিক্ষক মানুষ, তারপরে পড়াশোনার জগতে সবাই এদের সাহায্য মানে সত্যিই সাহায্য করেছে। এদের না পেলে আমরা হয়তো এত তাড়াতাড়ি বিভিন্ন জায়গায়, যেমন রানীর বাজারে অগণিত আন্দোলন হয়েছে আমাদের সময় থেকে শুরু হওয়া, এই আন্দোলন পরবর্তীতেও প্রচুর হয়েছে, অনেক রকমের মানে আমি বলবো দু দলের মধ্যে ইভেন একটা সংঘর্ষের মতন জিনিসও হয়েছে, কারণ এইগুলো ওখানে খুব কষ্ট করে সংগঠনকে ধরে রাখতে। কংগ্রেস আমল, পুরোটাই কংগ্রেস আমল। এমবিবি কলেজে করার সময় এরকম এখানে কারোরই, আমি কথা এখানে আমার মনে হয়েছে কারোরই সংগঠিত কোনো সংগঠন ছিল না। আমরা এটা যে আমরা ছাত্র ফেডারেশন করি, এই কথাটা আমরা কিছুটা হলেও বলতে পেরেছি সবার কাছে। কতজনের কাছে গ্রহণযোগ্য হয়েছে একদম বুক ফুলিয়ে হয়তো বলতে পারবো না, কিন্তু তারা আমাদের ভালোবাসতো বলেই এই ইউনিয়নে আমাদের বিরাট জয় হয়েছে তখনকার দিনে। যেমন আমরা সুভাষকে আমরা জেনারেল সেক্রেটারি করে বার করে এমবিবি কলেজে, আমি স্পোর্টস সেক্রেটারি হয়েছি। আমাদের পরিচিত মাত্র 1-1.5 বছরে, তার মধ্যে আমরা এরকম জয় পেয়েছি। এবং তারপর থেকে একটা যে ছাত্র ইউনিয়ন হলে, নির্বাচন হলে আমরা নামে তো করা যায় না, বা এরকম ব্যাপারও ছিল না, আমরা সবাই দাঁড়াতাম, কিন্তু আমাদের প্রচারের মধ্যে থাকতো যে আমরা ছাত্র ফেডারেশনের ছেলে মেয়ে, মানে এটা পেছনে গ্রুপ মিটিং বা এদিক ওদিক ছাত্রদের সঙ্গে আমরা দেখো আমরা এইখান থেকে আমরা এসছি, আমাদের ছাত্রদের দাবি দেওয়াটাই আমাদের দেখার সবচেয়ে বড় ব্যাপার, এবং সবসময় আমরা তার মধ্যে থাকবো। এইভাবে আমরা একটু একটু করে এগিয়েছি, খুব আস্তে আস্তে এগিয়েছি, কিন্তু একটা মোমেন্টাম আমরা তৈরি করতে পেরেছি। আমাদের মনে হয় এটাই সবচেয়ে, এক কথায় সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। একটা কথা মাঝে মাঝে শোনা যায় যে আগরতলা শহরের দক্ষিণ অংশে কাপালিক সম্প্রদায়রা যারা ছিল, ওইখানে আপনার একটা স্কুল বা এরকম একটা খুলেছিলেন, এটা বলে একটা ঐতিহাসিক ব্যাপার। ভালো কথা মনে করেছেন। ওই স্কুলটাতে শিক্ষক আন্দোলন, একটা অশোক চক্রবর্তী এবং অন্যান্য মাস্টারমশাইদের একটা আন্দোলন চলছিল, হ্যাঁ, মতিলাল বাবু এরা, এবং সেই স্কুলটা অনেকদিন ধরে, তাতে এই আন্দোলনের ফলে ছাত্রছাত্রীদের একটা পড়াশোনার ক্ষতি হচ্ছিল ঈশানচন্দ্রনগর। তো তাদের সঙ্গে মাস্টারমশাইদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। একটা ছিল, আমরা কোনো জায়গায় কোনো আন্দোলনে আমরা গিয়ে পাশে দাঁড়াতাম, এখানেও তাই হয়েছিল। এবং সেই আন্দোলনের ফলে তারাই আমাদের বোধহয় উদ্বুদ্ধ করেন যে তোমরা কিছুদিন আমাদের এই আন্দোলনটা তো দীর্ঘস্থায়ী হবে মনে হচ্ছে, তোমরা স্কুলে বাচ্চাদের একটু দেখাশোনা করো না। আমরা একটা খুব সুন্দর একটা পেলাম, মানে ইন্সপিরেশন পেলাম যে আরে সত্যি তো। তারপরে আমি, বিপুল, তারপর চিররঞ্জন, সুভাষ, এরকম আরো অনেকে, মানে প্রায় 10 ছেলে মেয়ে আমরা হই হই করতে করতে স্কুলে পড়াতে যেতাম। কেউ পড়াতো, কেউ এটা দেখতো, ওটা দেখতো, মানে একটা পুরো দমের একটা স্কুল আমরা মাসখানেক চালিয়ে দিলাম। এটা যে আমাদের কি ভালো লেগেছিল, সংগঠনের কাজে লাগলো। হ্যাঁ, নিশ্চয়ই। এই বার্তা তো সবার কাছে পৌঁছেছে। এই বার্তা তো সবার কাছে পৌঁছেছে এবং সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এইরকম ছোট ছোট অনেক কাজ হয়তো আমরা করেছি, মানে যেমন যে কোনো প্রোগ্রামে আমরা শহরে এটা ওটা করার জন্য লোকের কাছে পৌঁছেছি যে আমরা এইরকম একটা পত্রিকা বার করতে চাই। যেমন আমাদের ফেডারেশনের আমরা পত্রিকা বার করলাম। আমরা একটা, এটাও আমাদের সময় শুরু হয়েছিল। তারপর আমরা একটা সাহিত্য পত্রিকা জ্বালা বলে পকেট বুক, মিনি পত্রিকা, সেটাও খুব জনপ্রিয় হয়েছিল এবং বহুদিন আমরা চালাতে পেরেছিলাম। শোনা যায় আপনারা শুধুমাত্র কলেজের ভেতরে বসে না থেকেও বিভিন্ন জায়গায় ছোট ছোট আড্ডার মতো করতেন, এটা কি বিষয়? অ্যাকচুয়ালি কলেজের ব্যাপারটাই হয়, কলেজের বাইরেও কলেজের ছাত্রছাত্রীদের তখন তো একটা অনেকটা খোলামেলা জীবনযাপন হয়, এই সুবিধাটা আছে যে কলেজ করলাম, স্কুলের মতন বাড়ি ফিরে আর বাড়িতে বসে থাকলাম, এই জিনিসটা কিছুটা হলেও কমে যায়।
মানে এদিক ওদিক ঘোরাফেরা করার ব্যাপারটা হুম, একটা আমাদের কাছে এসে যায়। এখনো যেমন দেখি, আরো বেশি হয়ে গেছে। তো আমাদের মেইন গ্রুপটা আমরা বটতলাতে হুম। অমৃতায়ন বলে একটা দোকানে আমরা আচ্ছা, আড্ডা আচ্ছা। দিতাম। সেই আড্ডাতে মিষ্টির দোকান বা এরকম ছিল? মিষ্টি কাম চায়ের দোকান, হ্যাঁ, খুব হ্যাঁ, সিম্পল দোকান। হুম, আর দোকানের যে ভদ্রলোক, উনি আমাদের খুব ভালোবেসে ফেলেছিলেন। কাজেই আমরা এক কাপ হয়তো সবাই মিলে সারাদিনে এক কাপ করেই হয়তো চা খেতাম, কিন্তু 4-5 ঘন্টা বসে থাকলেও, আড্ডা মারলেও উনি হুম, কখনো বিরক্ত হতেন না। হুম, তার মানে ওনার মধ্যে আমাদের প্রতি এই যে সিম্পেথিটা, এই যে ভেতর থেকে ভালোবাসাটা ছিল। এবং লোকদের বলতেন যে এরা কিন্তু সবাইকে সাহায্য করার চেষ্টা করে, হুম, যার জন্য আমাদের সঙ্গে এই বটতলার মোটর ইউনিয়নের হুম, কিছু লোকদের সঙ্গে সখ্যতা হয়ে যায়। হুম, তাদের সঙ্গে ভালোবাসার থেকে আমরা 1-2 জন এমন লোক পেয়েছি যে মনে প্রাণে কমিউনিস্ট ছিল। হুম, মনে পড়ছে হঠাৎ নামটা, ফটিক হ্যাঁ, ভৌমিক। হ্যাঁ, হ্যাঁ, উনি হ্যাঁ, এই উদয়পুর রুটে গাড়ি চালাতেন। আমার সঙ্গে মৃত্যুর দিন আগে অব্দি আমার সঙ্গে পরিচয় ছিল এবং ভালোবাসা ছিল। হ্যাঁ। এবং আমার বাবার সঙ্গেও, উনি যখন রিটায়ার করে আগরতলাতে ফিরে এলেন, হুম, হুম, আমার বাবা মার সঙ্গেও একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল আজন্ম। হুম, তো এই ধরনের ভালোবাসাটা আমরা বিভিন্ন লোকের কাছেতে পেয়েছি। হুম। সবার নাম হয়তো আমি এখন মনে করে বলতে পারবো না। তো এই যে আড্ডাটা, মানে এটা কি উপকার হতো? মানুষের সঙ্গে যোগাযোগ হতো এটা খুব ব্যাপকভাবে? সুবিধা ছিল, এটাতে দুটো সুবিধা ছিল। একটা ছিল মানুষের সঙ্গে খুব সহজে যোগাযোগ করতো। এই জায়গাটা বেশ উম, জনপদ, হুম, বাজার, হ্যাঁ, 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 স্কুল, সবকিছুর একটা কেন্দ্রস্থল মতন। হুম, বটতলাটা তখন একটা দক্ষিণাঞ্চল থেকে অল এন্ট্রি পয়েন্টের একটা সংযোগ স্থল একটা ছিল। সংযোগ। তাছাড়া আমাদের আরেকটা, যেটা সত্যি কথা, আরেকটা ছিল যে আমাদের একদম কমিউনিস্ট পার্টি অফিসের একদম পাশেই ছিল আড্ডার স্থলটা। ওই দোতলাটা। আর আমরা দেখতাম সমস্ত ট্রাইবাল কর্মীরা, হুম, নেতারা, হুম, তারা আসতেন কি কষ্ট করে, ওখানে হয়তো দূর থেকে এসছেন, রাত্রেবেলা ওখানে থাকতেন। হুম, আমরা তাদের সঙ্গে মিলেমিশে যেতে, তাদের সঙ্গে হয়তো সন্ধ্যাবেলায় ফিরে এসছেন, হুম, তাদেরকে রাত্রেবেলা হোটেলে খেতে নিয়ে যাওয়া। হুম। ওখান থেকে ওখানে ওরা কুপন দিয়ে দিত হয়তো, হুম, একটা হুম, 1 টাকার স্লিপ, যাও এদের ওনাদের খাওয়ার ব্যবস্থাটা করে আসো, হুম। এখানে একটু শোয়া দাওয়ার ব্যবস্থাগুলো তোমরা এখানে যা জিনিসপত্র আছে দিয়ে শোয়ার ব্যবস্থাটা করে দিয়ে যাও। আমরা এগুলো খুব উৎসাহ করে দেখতাম যে এটা কোথার থেকে এসছে, একটা কমিউনিস্ট পার্টিকে বিশ্বাস করে, তাদের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে, অথচ কি কষ্ট করে থাকে। এগুলো শোনা যায় আপনারা এখান থেকে আপনাদের মানে কমিউনিস্ট পার্টির যে নেতৃত্ব, কেউ কেউ আপনাদের বাইরেও নিয়ে যেতেন, মানে হ্যাঁ, আমি অনেকবার কি করতেন গিয়ে এখানে? নিপেন্দার, এগুলো অভিজ্ঞতা সঞ্চয়। আমরা, টু বি ভেরি অনেস্ট, আমাদের ওইটি প্রসেসটাই ছিল লার্নিং প্রসেস। হুম, এবং আমরা নিশ্চয়ই ওনাদের কাছে একটা ভরসাস্থল ছিলাম হুম, যে আমরা ওনাদের সঙ্গে থেকে ওনাদের কাজকর্মের সঙ্গে পরিচিত হব। ওনাদের গ্রুপ মিটিং ফিটিং এ আমাদের মাঝে মাঝে রাখতেন, যাতে আমরা শ্রোতা হিসেবে প্রথমে শিখতে আরম্ভ করি, শুনতে আরম্ভ করি। এই যে শুনতে পারার যে কানটা, এটার থেকে প্রশ্ন জাগলে তার উত্তর আমরা পেতে পারি ওনাদের কাছ থেকে। হুম। আমার মনে হয় এইগুলো বিশেষ কারণ ছিল যে আমাদেরকে ওনারা এইভাবে কাছে টেনে নিয়েছিলেন। এরকম কি ভেতরে যেতেন আপনারা পাহাড়ে? আমি 1-2 বার নিপেন্দার সঙ্গে পাহাড়ের খোয়াই অঞ্চলের 1-2 জায়গায় উনি নিয়ে গেছেন, নামগুলো বলতে পারবো না কিরকম জায়গা, কিন্তু সব জায়গায়। হুম, এবং ওখানে আমার এটা একটা মনে আছে, ওখানে উনি করবরকে বক্তৃতা করতেন, নিবেন নিবেন্দা। আমার এটা খুব স্ট্রাইকিং লেগেছিল। নিবেন্দাকে আমি এর আগে এরকম ওপেনলি বক্তৃতা করছেন, এমনি শুনেছি হয়তো 1-2 কথা বলছেন, কিন্তু ফ্লুয়েন্টলি। ইংরেজিও খুব ভালো বলতেন। না, ইংরেজি বাংলাতে তো উনি সমানভাবে দক্ষ ছিল। হুম, তো তুলনাহীন এই যে গুণগুলো না, হুম, মানে একটা ট্রাইবেল লোকের পাশে উনি কখনো মনে হয় না উনি ওনার চেহারাটা ছাড়া হুম, যে উনি যে ট্রাইবেল ভূমিকাটা পালন করছেন না। আচ্ছা, আচ্ছা। তো এরকম বহু ভালো ভালো কাজ। আর এই অফিসে আরো কয়েকজন লোক আমাদের ভীষণ ভালোবাসতেন, হুম, যেমন ভানু ঘোষ, হ্যাঁ, চিত্তচন্দ্র, শরৎচন্দ্র। হুম, শরৎদা তো আমি পরবর্তী সময়ে আমার বাবার সঙ্গে আমার রাঁচির বাড়িতে এসে থেকে গেছেন। হুম, আচ্ছা। মানে এরা সব আমাদের পরে পারিবারিক ফ্যামিলি ফ্রেন্ডসের উত্তরসূরি হিসেবে আমাদেরকে ভালোবাসতেন আর কি।
কখন বুঝতে পারলেন যে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের একটা মানে প্রতিপক্ষ হিসেবে কমিউনিস্ট পার্টি চলে আসছে আপনাদের এসএফআই থাকার, কখন আপনারা উপলব্ধি করতে এটা পারছেন? দেখুন, আমরা 1-2 বছরের মধ্যে আন্দোলন বুঝতে পেরেছি, কারণ তখন সংগঠন কিন্তু বিশেষ করে ট্রাইবেল অঞ্চলে খুব সংগঠিত ছিল, ভীষণভাবে, ভীষণ শক্ত জনশিক্ষা আন্দোলনের প্রভাব কি, জনশিক্ষিত আন্দোলন তো ছিলই। সেটা তো, এটার কি প্রভাব পেয়েছে সেটা তো আমি বলতে পারি এরকম ভাবে যে ত্রিপুরা রাজ্যে ট্রাইবেলদের মধ্যে কমিউনিস্ট পার্টির যে প্রভাব, সেটা মানে ভীষণ রকম মজবুত ছিল, এই গণমুক্তি পরিষদ ইত্যাদি। আর যেটা রিফিউজিদের মধ্যে যেটা দোদুল্যমানতা ছিল, কংগ্রেসের সময় থেকে ডোল পেয়েছে, পরে পুনর্বাসন পেয়েছে, এবং বাঙালিদের মধ্যে একটা সবসময় সুবিধাবাদী আচরণ থাকে যখন যে সুবিধা পাচ্ছে সেখানে, কিন্তু তার মধ্যেও ভালো 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 সংগঠন গড়ে উঠছিল, যেমন সোনামুড়া অঞ্চলে সমর চৌধুরী ভালো কাজ করছিলেন, আরো অনেকজন ছিলেন, আমি তাদের নাম এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু ছিলেন, আমি কারণ বাবা ওখানে পোস্টেড ছিলেন, আমি দেখেছি, অনুভব করেছি, বিলোনিয়াতে দেখেছি আতিকুল ইসলাম এবং আরো সুনীল দাশগুপ্ত এরা, তারপরে সাবরুমে দেখেছি, এসব জায়গা, সব জায়গাতে তখন আমি অনেক ছোট, সুনীল চৌধুরী অত্যন্ত নামী ব্যক্তি ছিলেন, মানে সংগঠনের দিক দিয়ে এমনিতে খুব সবার কাছে পরিচিত, সদা সময় মানুষ ছিলেন। যে এদের কথা আমি আমার জীবনে আছে আর কি, যে আমি যখন যখন যেখানে আমার বাবা পোস্টেড ছিলেন মফস্বলে, আমি এদের পেয়েছি। সাবরুম প্রথম পেয়েছি, বুঝতে পারছি যখন থেকে একটু একটু, তারপর বিলোনিয়াতে পেয়েছি, সোনামুড়াতে তো আর একটু বড় হয়ে গেছি তখন। তো এইগুলো আমাকে, যে আমার এই ছবিগুলো আমাকে সাহায্য করেছে যে রাজনীতিতে দুটো জিনিস হয়, একটা হচ্ছে মার্ক্সীয় দর্শন ইত্যাদি বোঝা, কিন্তু মানুষের পাশে থাকা এবং খুব সহজ সরল জীবনযাপন করা, এটা কমিউনিস্ট পার্টির লোকদের মধ্যে আমরা দেখেছি এবং এখনো দেখি। এখনো ভারতবর্ষের রাজনীতিতে কমিউনিস্ট পার্টির লোকদের স্বচ্ছতা, তাদের আমি বলবো সাধারণ জীবনযাপনের প্রতি প্রবণতা অন্যান্যদের তুলনায় 100% ভালো। আপনারা এই যে ছাত্র আন্দোলন করতে গিয়ে মানুষের ভেতরে এই প্রভাবটা কিভাবে নিতে পারলেন, কতটুকু নিতে পেরেছিলেন, যে বুঝতে পারছিলেন যে আস্তে আস্তে প্রভাব? আমি একটা জিনিস এটা এই জন্য বলছি যে আমাদেরকেও কখনো, আমরা যখনই মানুষের সঙ্গে কথা বলতে গেছি, তারা যদিও তাদের কাছে আমরা কমিউনিস্ট পার্টি করার কথা তো বলতে যাইনি, আমরা ছাত্রদের স্বার্থ বা কোনো অন্যায় অবিচার, সরকারি কর্মচারীদের আন্দোলনের ব্যাপারে আমরা যখন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, সেটার থেকে কিন্তু তারা আমাদেরকে ভালোবেসে, তারা বুঝেছে যে আমরা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলার লোকদের পাশে আছি। এটা আমরা খুব, বিশেষ করে সরকারি, তখনকার আন্দোলনের মধ্যে একটা বড় দিক ছিল সরকারি কর্মচারীদের আন্দোলন। কংগ্রেসের আমলে তারা অনেকভাবে নির্যাতিত হয়েছে, তাদের রুল 5 অ্যাপ্লাই করা, তাদেরকে বিভিন্ন অন্যায়ভাবে বদলি করা, তাদের স্যালারিতে নানা রকমের অসামঞ্জস্যতার তৈরি করা, মানে যখন যেভাবে পেরেছে তাদেরকে, তাদের বিরুদ্ধে আমি বলবো পানিশমেন্ট কাইন্ড অফ থিং করার চেষ্টা করেছে, এবং তা নিয়ে সংগঠন দিনকে দিন মজবুত হয়েছে, কারণ সরকারি কর্মচারীরা অত্যন্ত সংগঠিতভাবে নানা রকম আন্দোলন করে ত্রিপুরা রাজ্যে, কিন্তু বিশেষ করে বাঙালি সমাজের যে দিকটা, তাদের মধ্যে একটা প্রভাব ফেলতে পেরেছে, আমার এটা ব্যক্তিগত ধারণা। ট্রাইবেল তো ছিলই, অর্গানাইজ ছিল, এবং সেখানে দশরথ দেববার মতো, বিদ্যাদেবের মতো, অগরদেববার মতন এমন সব বিগ শটরা ছিল, যাদের কাজ পাশাপাশি কোনো কংগ্রেসের নেতা ছিলেন না। একজন কংগ্রেস করলেও করতে পারেন, কিন্তু ওখানে আনপ্যারালাল ছিল। এই যে আপনারা ছাত্র আন্দোলন করার সময় যে দাবি টাবিগুলি করতেন, তখন তো কংগ্রেস আমল ছিল, কতটা দাবি পূরণ করতে পারতেন তখন? দাবি পূরণের ব্যাপারে যে কোনো শাসকের ভূমিকাটাই কিরকম জানেন তো, কোনোভাবে ব্যাপারটাকে ম্যানেজ করে দেওয়ার একটা টেন্ডেন্সি, নাও না হ্যাঁ না, মাঝামাঝি একটা। এটা কি বর্তমানের সঙ্গে মিল পান কিছু? অনেকটাই, এখন তো আরো খারাপ অবস্থা। আমি তো এত আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমি
যেভাবে আলোচনা করি সবার কাছে, তাতে তো আর আমি নিজে যতটুকু বুঝি, এখন তো একবারে অত্যন্ত রূঢ়ভাবে মানুষকে আচরণ করা হয়। হয় তোমার ভালো লাগে তাকে তুমি কাজ করো, নাহলে তুমি চলে যাও, এরকম কাইন্ড অফ থিং। মানে লেবারদের আমরা যেমন এক সময় আচরণ করতাম। আপনি তো ছাত্র সংগঠন করতেন, কাছ থেকে দেখতেন। রানাদা, একটা বিষয় বারবার মনে হচ্ছে, সেটা হচ্ছে এই যে সরকার আপনার দাবি মানতো না বা মানার চেষ্টা করতো না, এর থেকে কি সংগঠন করা বা সংগঠন তৈরি করার ক্ষেত্রে কি হতাশা আসতো যে না আর এগুলি করে কি হবে, এরকম চিন্তা ভাবনা কি আপনাদের আসতো কোনো সময়? এই জন্য খুব একটা হয়নি, কারণ আমরা তো আমরা যাদের অনুপ্রেরণায় এসেছি তারা কিন্তু আমাদের কিছু পেয়েছি বা পাচ্ছি বলে রাজনীতিতে আছি, এটা তারা কিন্তু তাদের জীবন থেকে আমাদের শেখায়নি। তাদের জীবন ধারণটা এত সহজ এবং সরল ছিল, এত স্বচ্ছ ছিল যে আমাদের ওইভাবে আমাদের যে ওনারা কতদিন ধরে রাজনীতি করছেন, কাজেই যে কোনো জিনিস পেতে গেলে তার জন্য যে বেসটা তৈরি করা, তার জন্য যে সংগ্রাম করা, তার জন্য যে চেষ্টা চালিয়ে যাওয়া, এটা ভীষণভাবে দরকার। কাজে খুব সহজে কিছু পেয়ে যাব, কিন্তু তার জন্য চুপ করে বসে থাকলে তো আরো খারাপ অবস্থা। কাজে ওইটা তো আমরা বলতে পেরেছি, আওয়াজটা তো তুলতে পেরেছি। আমার মনে হয় এটাই বেশি অ্যাচিভমেন্ট, বা অন্ততপক্ষে তাই আপনি যেটা বলছেন একটা বেস তৈরি করার ভূমিকাতে বোধহয় আমরা বেশি সক্ষম। এই যে সংগঠনের কাজটা কি কোনো একটা নির্দিষ্ট বাড়ি, তখন তো আপনাদের এসএফআই এর কোনো ঘরটরও ছিল না, কোন জায়গায় বসে এগুলো ঠিক করতেন বা কিভাবে আসতো? আমাদের সময় সত্যি এটা ঠিক বলেছেন, কোনো আস্থা ছিল না। কিছুটা আমরা বীরেন্দ্র বাড়ির অঞ্চলটাতে আমরা বসে বীরেন্দ্র বাড়ি বা আশেপাশে আরো কয়েক দু একজনের বাড়িতে করার সুযোগ পেয়েছি। আমার বাড়িতেও আমার ঘরে আমার বাবার একটা আলাদা ঘর ছিল বলে আমি কলেজ পড়াকালীন ওখানেই থাকতাম। আমরা ওখানে বসেও গল্প করলে আমার বাড়ির লোকরা আমাদের সমর্থক না হলেও আমার অন্য কাকারা আমাকে কখনো চাল চলনে কখনো দিন আপত্তি করেনি। কাজে ওখানেও কিছুটা টুকটাক ছোটখাটো, যেমন 4-5 জন বন্ধুকে নিয়ে রাত্রিবেলা থাকলাম, গল্প করলাম, কথা বললাম, কি করা যায়, এইসব করেছি। কিন্তু বেশিরভাগটাই জয়নগর কেন্দ্রিক ছিল আমাদের ইয়েটা, আড্ডা, গল্প বা এসএফআই এর যে সমস্ত ছোটখাটো মিটিং, তারপরে কি করে ইউনিট তৈরি করা যায়, এইসব কথাবার্তাগুলো এখানেই বেশি হতো। কলেজে পড়াশোনাও তো পাশাপাশি চলতো, খেলাধুলাও চলতো, এর ফাঁকে কি করে সময় করতেন সংগঠন করার? এটাও মাথায় থাকতো? এটা ভীষণ রকম। আমি তো তখন কিছুটা কমিউনিস্ট পার্টির যে অ্যাক্টিভিটিটা, এটা আমার মধ্যে এমন ভাবে প্রভাব ফেলেছিল, আমার কাছে বাকিগুলো সেকেন্ডারি ছিল। ইভেন খেলাটাও আমি ওই একটা অভ্যাস বসে খেলতাম। আমি যে সিরিয়াসলি খুব প্র্যাকটিস করতাম বা কিছু, মানে যদি কাজকর্মের ব্যাপারে হলে আমার কাছে সবকিছু গৌণ ছিল, কিন্তু খেলতে ভালোবাসতাম। ক্রিকেট টিম তো সাংঘাতিক টিম ছিল তখন। না সেটা ঠিক, হয়তো সিজনাল খেলা তো 3 মাস খেললাম, কিন্তু যেই খেলার মধ্যে যে আমি একদম রাত দিন খেলা নিয়ে পড়ে আছি তা না। এই সংগঠনটা করতেন কোন সময়? সংগঠন দেখো এর কোনো, এখন যেমন অনেক ফরম্যাট, অনেক সিস্টেম হয়েছে, আমরা ছিলাম কিছুটা দরকার তো সারাদিনই করে কাজ করছি, আবার হয়তো একটু লিং পিরিয়ড গেল, কিন্তু আমাদের চেষ্টা ছিল যেভাবে হোক এগিয়ে নিয়ে যাওয়ার, এইটাকে বলতে পারি। এই জায়গায় দাঁড়িয়ে আজকে তো অনেক বছর হয়ে গেল, এই পরিস্থিতি দাঁড়িয়ে এই মুহূর্তে যে ছাত্র ফেডারেশনের সংগঠন বা ইত্যাদি দেখেন, এতে আপনাদের সঙ্গে কি কোনো ফারাক অনুভব করেন আপনি? বা দেখো, তুলনা করা উচিত না, কারণ প্রতিটি স্তরে ইয়েগুলো তো চরিত্র পরিস্থিতি বদলে যায়। কাজেই চেষ্টা নিশ্চয়ই এখনো আরো ভালোভাবে হচ্ছে, আরো ভালো সংগঠিত অবস্থায় হচ্ছে। আশা করবো এরা আরো ব্যাপকভাবে ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করতে পারবে, তাদের রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে উদ্বুদ্ধ করতে পারবে বা জড়িয়ে নিতে পারবে, যাতে শুধু সংগঠন থেকে ছাত্র আন্দোলন এবং রাজনীতি ছাড়া ছাত্র আন্দোলন, এই জিনিসটার বদলে রাজনীতিও যে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত হতে হয়, এবং যার সুফল আমরা দেখেছি অন্তত এই জমানাতে, সংঘর্ষের পরের যে জমানাতে, তার মধ্যে হয়তো পরের দিকে কিছু অনেকদিন ধরে
থাকার সরকার পরিবার, হ্যাঁ। থাকার এক জায়গায় কিছু একসঙ্গে ত্রুটি। লাগাতার থাকলে কিছু ত্রুটি বিচ্যুতি, হুম, কিছু ক্ষমতার অপব্যবহার এগুলো আসে। হুম, কিন্তু তাহলেও সামগ্রিকভাবে আজকে এই কয়েক বছরে তো আমরা দেখছি হুম, কি চূড়ান্ত বিপর্যয় এরা এনেছে এখনকার সরকার হুম, মানুষের কাছে। মানুষকে মানুষ বলেই মনে করে না, হুম, সবকিছু তাদের অনেকটা গা জোয়ারি, ধর্মীয় জিগির ইত্যাদির মধ্য দিয়ে মানুষকে একটা ডিভিশন অফ রিলিজিয়ান ইত্যাদির মধ্যে দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে, এটা খুব ভয়ের ব্যাপার এবং আমাকে অন্তত ওকে ভীষণভাবে কষ্ট দেয়। ঠিক। রানাদা, আমাদের কথাবার্তা শেষ করে এনেছি, সর্বশেষ যে বিষয়টা জানতে চাইছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে একটা কমিউনিস্ট আন্দোলনের একটা সেটব্যাক চলছে মনে হয়, যদি বিধানসভার আসন, লোকসভার আসন ইত্যাদির দিক থেকে আমি বলছি। এটা তো সর্বশেষ কথা নয়, কিন্তু এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনি আপনি যে বললেন ছাত্র আন্দোলনের সময় আপনারা টের পাচ্ছিলেন যে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কমিউনিস্ট আন্দোলনটা, আপনারা টের পেন, পরবর্তী সময় দেখলেন 72-এ 22-24টা আসন, তারপরে তো 78-এ বিশালভাবেই চলে আসা। এই যে জায়গাটাতে, এই জায়গাটাতে এখন আপনার কি মনে হচ্ছে যে খুব ব্যাপকভাবে কি মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না, না এর দুটো দিক আছে, আন্দোলনের পথ এর change করতে দুটো হবে? দিক আছে। নিশ্চয়ই আমাদের কিছুটা হলেও সেটব্যাক তো হয়েছে। সারা ভারতবর্ষে যদি আমাদের কমিউনিস্ট আন্দোলনের হুম, যে ক্ষমতা বা ব্যাপক একটা যে ভাব তৈরি হয়েছিল, শুধু সরকার নয়, সংগঠনেরও যে একটা প্রচুর উদ্বুদ্ধ একটা মনোভাব ছিল, একটা আগ্রাসী সংগ্রামী মনোভাব ছিল, সেটার নিশ্চয়ই কিছু তো ক্ষতি হয়েছে, এটা এটা অনস্বীকার্য। এবং এটার জন্য দুটো দিক আছে, একটা আন্তর্জাতিক দিকও আছে। হুম, আন্তর্জাতিক ভাবেও কমিউনিস্ট আন্দোলন চারদিকে বিক্ষিপ্ত ভাবে দুর্বল হয়েছে বা হচ্ছে। হুম, কিন্তু আমার মনে হয় এই হতাশা কাটিয়ে ওঠা সম্ভব হবে। হুম, তবে হ্যাঁ, কোনো জিনিস তো আর সহজে তৈরি হবে না। সংগঠনকে আরো মজবুত করার দিকে দৃষ্টিভঙ্গি হুম, এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। ঠিক। আমার মনে হয় এটাই, কোনো হতাশার কোনো জায়গা নেই। হুম, কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট আন্দোলনের রাজনীতি যারা বিশ্বাস করে, তাদের কাছে মানুষের জন্য চেষ্টা করে যাওয়াটাই তাদের সবচেয়ে বড় কাজ আমার মনে হয়। এবং স্বচ্ছতা তাদের আছে, তারা মানুষকে ভালোবাসে। সেখানে যত সময়ই লাগুক হুম। আবার এরা নিজেদের জায়গায় সময়ে আসতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। অনেকক্ষণ রানাদা আমাদের সঙ্গে কথা বললেন, কালকেই চলে যাবেন, রাজ্য ছাড়বেন। দীর্ঘদিন বাইরে ছিলেন, মাঝে মাঝেই আসেন, সুযোগ পেলেই ত্রিপুরা তাকে টানবেই টানবে। এখান থেকে উনি তৈরি হয়েছেন, নিজেকে তৈরি করেছেন। আজকে খবরদার কথানার সামনে বসে তিনি যে কথাগুলি বললেন এবং শেষ যেটা করলেন সেটাই আসল কথা, মানুষের পাশে থাকতে হবে। আসলে এটা তো ঠিক, এই মুহূর্তে মানুষের পাশে থাকার মানুষ অনেক কমে গিয়েছে। বক্তৃতা সর্বস্ব রাজনীতি হলে মানুষ কোনো অবস্থাতেই উপকার পাবে না। এটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে মানুষের পাশে থাকা। রানাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের খবরদার কথা নয়কে একটু সময় দেওয়ার জন্য। আমরা আশা করি আবার ভবিষ্যতেও তার সহযোগিতা পাবো। এইটুকু বলে আজকে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার। ধন্যবাদ।